বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সর্ববামে রয়েছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা ক্যাব। তারপরে অর্থাৎ আমার বাঁয়ে রয়েছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আমার ডানে রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া বাসভবন থেকে সংযুক্ত রয়েছেন আমার সঙ্গে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া বাসভবন থেকে সংযুক্ত রয়েছেন সাবেক সচিব এবং সাবেক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে আজকে 2021-2022 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন আমাদের অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এমপি। 6,03,681 কোটি টাকার বাজেট তিনি উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের এটি হচ্ছে 50তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের 21তম বাজেট। বর্তমান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। বাংলাদেশের স্বাধীনতার পর সর্বপ্রথম বাজেটটি ছিল 786 কোটি টাকা। সেখান থেকে এসছি আমরা 6,03,681 কোটি টাকা। এই বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি শুরুতেই মাননীয় মন্ত্রী আপনার কাছে একটি ছোট প্রশ্ন করতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী যে সম্ভাবনার কথা বলেছেন, জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এই যে শিরোনাম তিনি বলেছেন, এবং আমরা যে করোনাকালের মধ্যে রয়েছি, এই বাজেট প্রকৃত সংকট উত্তরণে কতটা সহায়ক হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি ঠিক আছে, আমি এখানে কিন্তু আসছি না। শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছি। কতটা সহায়ক হয়েছে বলা যাচ্ছে, মানে বলার সময় হয়নি, মাত্র এটা প্রস্তাব পেশ করা হলো। প্রক্ষেপণের জায়গা থেকে, প্রক্ষেপণের জায়গা যেটি আপনারা বলেছেন, আপনি দয়া করে অ্যাড্রেস আমাকে বলতে করেছেন, বলেন, তাহলে আমি চেষ্টা করতে পারি। জি, অ্যাড্রেস করেছেন কতটুকু? হ্যাঁ, কতটা সহায়ক হবে একটা আইডিয়া করা যেতে পারে। জি। আমাদের ধারণা, আমাদের বিশ্বাস সহায়ক হবে। কেন এই কথাটি বললাম? কারণ আমাদের পেছনে 12 বছরের অভিজ্ঞতা আছে। আমাদের হাতে কিছু তথ্য আছে যেগুলা খুবই ইতিবাচক। যদিও একটি বড় নেতিবাচক বিষয় হলো কোভিডের উপস্থিতি, কিন্তু এই বিশাল বড় নেতিবাচকের মধ্যেও আমাদের অর্থনীতির যে অভ্যন্তরীণ শক্তি বা ইনহেরেন্ট স্ট্রেংথ এখন সারা বিশ্বে অন্ততপক্ষে যারা জানেন তাদের কাছে সুপরিচিত। এটা নিয়ে আর আমার বেলার প্রয়োজন নেই। আমাদের যে অর্থনীতির যে মূল কাঠামোর যে কতগুলা খুঁটি বলতে পারি, যেমন ধরুন আমাদের কৃষি একদম অরিজিনাল খাত, যেটা মাদার সেক্টর, সেটা খুবই ভালো আছে। খাদ্য নিরাপত্তা তো দিয়েছি, বরঞ্চ আমাদেরকে একটা স্বস্তির পরিবেশে রাখছে। সুতরাং এই দিক দিয়ে আমরা নিরাপদ বোধ করছি। আমাদের দ্বিতীয় যে শক্তি আমাদের বর্তমান উল্লম্ফনের, সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিশ্রমের ফল। হাজার হাজার কোটি টাকা তারা আয় করছেন, খেয়ে না খেয়ে তারা পাঠাচ্ছেন আমাদের দেশে তাদের পরিবারের কাছে, এবং আমাদের অর্থনীতিতে যোগান হচ্ছে এই টাকা। আমাদের তৃতীয় খুঁটি যেটা আমি বলতে চাই, আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বা শিল্প খাত, যেটা প্রধান চেহারা হলো গার্মেন্টস বা তৈরি কাপড়। তিনটাই খুবই ইতিবাচক। এই ইতিবাচকতার মধ্যে গার্মেন্টসটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেহেতু বিশ্ব বাজারে এটা একটা ধাক্কা খেয়েছিল কোভিড জনিত কারণে। কারণ বিশ্ব বাজারে আমদানি রপ্তানি প্রায় বন্ধই ছিল, সেটা এখন ঘুরে দাঁড়িয়েছে। আর অন্য দুটো তো আমাদের বিশেষ করে রিমিটেন্স, যেটা বিদেশি টাকা, এটা আপনি জানেন যে গত কয়েক বছরের তুলনায় এইবার বরঞ্চ দুঃসময়ে বেশি করে টাকা আমরা পেয়েছি বিদেশ থেকে। প্রায় 45% গত বছরের তুলনায় বেশি আমরা পেয়েছি। সুতরাং আমরা আশা ব্যক্ত করতে পারি। এছাড়া আমাদের অভ্যন্তরীণ কিছু, আমাদের নিজস্ব দক্ষতা বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে। আমাদের আমলা যারা কাজ করেন তাদেরও সরাসরি হাতে কলমে জ্ঞান বেড়েছে। এছাড়া আমাদের প্রাকৃতিক পরিবেশও ইতিমধ্যে
বিশাল অবকাঠামো নির্মাণের ফলে আমাদের নদী পারাপার, খাল পারাপার, এইসব মানে ঝুট ঝামেলা অনেকটা কমে এসছে। সুতরাং এই সকল বিচারে কোভিডের একমাত্র মন্দ দিক ছাড়া বাকি সব দিক ভালো। আশা করি আমাদের এই বাজেটের যে মহৎ উদ্দেশ্য, আমাদের অর্থনীতিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আমরা অর্জন করতে পারবো। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটি বিষয় যদি আপনি একটু বলতেন, এই যে 6 লাখ কোটি টাকার বাজেট, নিঃসন্দেহে 786 কোটি টাকা থেকে 6 লাখ কোটি টাকা অনেক বড় অগ্রগতি। উল্লম্ফন শব্দটি আমি ব্যবহার করব না, কিন্তু আমি জানতে চাই যে এই 6 লাখ কোটি টাকার বাজেট, এই বাজেটে সাধারণ মানুষের জন্য আসলে কি আছে, কতটা আছে? ধন্যবাদ। একটি গণতান্ত্রিক দেশ, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি স্বাধীন দেশ, এখানে সকল নাগরিক সমান, প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে, মর্যাদা আছে। সুতরাং যাই সরকার করবে, যে কোনো কাজই করবে, আমরা ধরে নিব সার্বিক মঙ্গলের জন্য সেই কাজ করছে। অমঙ্গলের জন্য কোনো কাজ সরকার জ্ঞানত করতে পারে না। এখন এটা কোনো কবিতার কথা না, বাস্তব কথা। এই যে বাজেটে তাহলে বলতে পারেন কি মঙ্গল হবে সকল মানুষের, গরিবের কি মঙ্গল হবে? কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব বাজেটে আছে গরিবের মঙ্গলের জন্য। আমাদের যে নিরাপত্তা বলয়, যেটাকে আমরা বলি মাথা পিছু টাকা, যেটা আমরা নগদ আমাদের দরিদ্র মানুষকে দিই, সে বিস্তৃতি এবার বাড়ানো হবে। আমরা ইতিমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, এটাকে আরো সুসংহত করা হবে। আমরা বাচ্চাদেরকে যে সকল সুযোগ সুবিধা আমরা স্কুলে যেই প্রাইমারি স্কুলে টিকা টুকা ইত্যাদি বা বইপত্র, সেটা আরো সুসংহত করা হবে। আমরা আমাদের গ্রামে যে স্বাস্থ্য ব্যবস্থার একটা প্রাথমিক কাঠামো গড়ে তুলেছি আমাদের পল্লী ক্লিনিকের মাধ্যমে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, এটাকে আরো সুসংহত করা হবে। এখানে আরো বিনামূল্যে নানা ধরনের ওষুধ, টিকা ইত্যাদি দেওয়া হবে। এই বাজেটের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে কোভিড, এটাকে দমন করার জন্য বিশ্বের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের উপদেশ অনুযায়ী 70% মানুষকে টিকা দিলে আমরা ইমিউনিটি পাবো। আমরা ভ্যাকসিনের জন্য এটা বিশাল অঙ্কের পরিমাণের টাকা আমরা সঞ্চিত রেখেছি। আমরা ভ্যাকসিন আনবো, বন্ধু রাষ্ট্রের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আমরা আমাদের 70-80% মানুষকে আমরা ভ্যাকসিন দিয়ে সুরক্ষা দিব। সুতরাং এই সকল বিচারে আমরা মনে করি যে আমাদের সাকসেস অবশ্যই অর্জিত হবে। জি, মাননীয় মন্ত্রী, আপনি দিনভর অনেক ব্যস্ত ছিলেন, আপনাকে বেশি সময় কষ্ট দিব না। আরেকটি প্রশ্ন আমি জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে বাজেটের আকার বড় হচ্ছে, এর গুণগত পরিবর্তন আসলে কতটা হচ্ছে? এক, 2 নম্বর হচ্ছে যে এবারের বাজেটে কর্মসংস্থান খাতে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে এই বাজেট কতটা মনোযোগ দিয়েছে তার পরিকল্পনা প্রণয়নে? জি, ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম হলো গুণগত মান, আর দ্বিতীয় হলো যে সকল মানুষের, গরিব মানুষের কল্যাণে বিশেষ করে কি আছে। আমি আশা করবো অন্যান্য বিজ্ঞজন যারা আছেন আলোচনা করবেন, ক্রিটিক্যালি দেখবেন, কারণ আমি তো সরকারের ভিতরেই আছি। আমি যাই বলি না কেন, আমার সন্তান, আমি তো সবসময় স্নেহের চোখে দেখি। সুতরাং তাদের কথা আমাদের শোনার এবং জানার দরকার আছে। এই সীমাবদ্ধতার মধ্যে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আমাদের এই বাজেটের যে গুণগত, যেটা গুণগত কি, গুণগত হলো আমাদের মূল আমাদের যে দর্শন, যে রাজনৈতিক দলের দ্বারা আমরা যে শাসন করি নির্বাচিত হয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের মূল উদ্দেশ্যই হলো স্বকীয়তা, স্বয়ংবরতা, সেলফ রিলায়েন্স অর্জন করা। মানে বাঙালির জন্য বাংলাদেশে একটি বাঙালি রাষ্ট্র স্থাপন করা, যে বাংলার সকল মানুষ বাঙালি হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে। তার জন্য প্রয়োজন পেট ভরা খাবার, কিছু বিদ্যা, তার জন্য প্রয়োজন কিছু জীবনের অন্যান্য আনুষঙ্গিক বিষয় আছে। এইগুলো অর্জনের জন্য আমরা ক্রমাগত সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের 70 বছরের সংগ্রাম আছে, স্বাধীনতার পরের 50 বছরের সংগ্রাম আছে। যদিও আমরা নানাভাবে বিঘ্নিত হয়েছি, হত্যা কুর মাধ্যমে আমাদের পথে বাধা সৃষ্টি করা হয়েছে, এইগুলো পার হয়ে আমরা গত 12 বছরে বিচ্ছিন্ন। মাননীয় মন্ত্রী, একটি ছোট্ট বিষয় আপনাকে একটু, এই যে বরাদ্দ বাড়ছে, প্রকল্প বাড়ছে,
বরাদ্দটি যথাযথভাবে খরচ আমরা করতে পারি না, গত অর্থ বছরের দিকে তাকালে আমরা সেটি দেখতে পাই। তাহলে বরাদ্দ রেখে কী লাভ যদি আমরা খরচ করতে না পারি? খরচ করে কী লাভ যদি সেটি গুণগতভাবে ভালো না হয় এবং সুশাসনের ঘাটতি থাকে এবং যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারি? আপনি আশা করি বিরক্ত হবে না, পুনরুক্তি হবে কিছুটা কথা। কারণ আপনি বলছেন এই যে এত ব্যয় করছি, বরাদ্দ দিচ্ছি, তাতে কি লাভ? লাভগুলো একটু আগেই আমি বর্ণনা দিয়েছিলাম। এই দেশে বরাদ্দ তো খরচ করতে 16 কোটি পারছি না। মানুষের দেশে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া জীবনের একটি শ্রেষ্ঠ আশীর্বাদ, সেইটাকে কি আপনি লাভ মনে করেন না? এই প্রায় মূর্খ দেশে, নিরক্ষর দেশে 80% মানুষকে স্বাক্ষর গড়ে তোলা, এইটাকে কি আপনি লাভ মনে করেন না? এই দেশে গড় আয়ু বিশ্বের গড়ের তুলনায় বেশি, প্রায় ধনী দেশের কাছাকাছি 73-74 পৌঁছায়, এইটাকে কি আপনি লাভ মনে করেন না? এই দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি হেঁটে, গাড়িতে, ট্রেনে যেতে পারবেন, একটি নদী তো আপনাকে ফেরি নৌকা পার হতে হবে না, এইটাকে কি আপনি গুণগত মান মনে করেন না? এই দেশে আপনি আমাদের যে পিছিয়ে পড়া এলাকা আছে, নদীর চর, উপকূলীয় অঞ্চল, আমাদের যে পাহাড়ি এলাকা আছে চট্টগ্রামে, আমাদের হাওর এলাকায় যে মানুষজন বসবাস করেন, তাদের জন্য যে বিশেষ প্রকল্প আমরা নিয়েছি, তাদের বিশেষ প্রয়োজনগুলোকে অ্যাড্রেস করার জন্য টার্গেটেড নিয়েছি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে জাহাঙ্গীর সাহেবকে দেখছি, বোধ হয় তিনি বলবেন, আমরা কৃষি খাতের জন্য যে 70% ভর্তুকি দিয়ে আমরা যান্ত্রিকীকরণের কর্মসূচি হাতে নিয়েছি, এটা কৃষিকে উপকার দিবে, এইগুলাকে যদি আপনি লাভ মনে করেন না, নিশ্চয়ই। কিন্তু মাননীয় মন্ত্রী, এর পাশাপাশি বৈষম্য যে বাড়ছে, এর পাশাপাশি আপনাদের 12 বছর 13 বছরের ধারাবাহিক সরকারের সাফল্য হিসেবে অনেক অর্জন আছে, আমাদের অনেক প্রাপ্তি আছে, কিন্তু বৈষম্যটিও কি প্রাপ্তির খাতায় যোগ হবে? বৈষম্য বাড়ছে কেন তাহলে? বৈষম্য নিয়ে গর্ববোধ করার কিছু নেই। এটা দুইটি ব্যাখ্যা আছে, একটি তাত্ত্বিক ব্যাখ্যা আছে, এখানে 2-3 জন আছেন পণ্ডিত মানুষ ইকোনমিক্সে, তারা বলবেন উন্নয়নশীল দেশের প্রাথমিক সময়ে পণ্ডিতেরা বলে কিছু বৈষম্য বাড়ে, কারণ যাদের কাছে অ্যাসেট বা সম্পদ আছে তারাই বেশি করে আয় করে। একটা গ্রামীণ উদাহরণ দিই, আপনি আমি মাছ ধরতে যাব, আমার হাতে ফলা আছে, আপনার হাতে ফলা নেই, আপনার চেয়ে আমি বেশি মাছ ধরতে পারবো যেহেতু আমার ফলা আছে, মানে একটা যন্ত্র আছে বা অ্যাসেট আছে। ঠিক তেমনি এই আমাদের এই যে পরিবর্তনের প্রথম দিকটা সময়ে যাদের কাছে অর্থ বেশি আছে, জমি জমা আছে, কলকারখানা আছে, যন্ত্রপাতি আছে, তারা বেশি আয় করবে, এই স্বাভাবিক নিয়মে। সুতরাং বৈষম্য বাড়বে, কিন্তু সেটা হচ্ছে বেশি আনন্দের ব্যাপার হলো একদম নিম্নে যারা আছে, যাদের জন্য আমরা দায়ী, তাদেরও কিন্তু আয় বাড়ছে। 100 টাকা মুভ করে 110 টাকা হয়েছে, কিন্তু 500 টাকা মুভ করে 1000 হয়ে গেছে। অবশ্যই দৃশ্যমান ভাবে অনেক বৈষম্য, কিন্তু 100 টাকা মুভ করে 110 টাকা অর্জন করা অনেক ডিফিকাল্ট, অথবা 0 টাকা থেকে 100 টাকা হওয়া অনেক ডিফিকাল্ট। এইভাবে বিচার করলে আমার মনে হয় এই যে এই বৈসাদৃশ্য বা বৈষম্যটা কিছু ব্যাখ্যা করা। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই প্রত্যাশা করব আগামীতে আপনি আমাদের আরো বেশি সময় দেবেন এবং আপনার কাছ থেকে আরো বেশি কথা শুনতে পারবো। বিজ্ঞ আলোচক মহোদয়গণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারা আমাকে মাফ করবেন। অবশ্যই মাননীয় মন্ত্রী, আপনার এই সারল্যের কারণেই আমরা আপনাকে ভালোবাসি। দেখবেন এবং পরে আপনার কাছে জেনে নিব। ধন্যবাদ। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমি সাবেক চেয়ারম্যান এনবিআর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটু অল্প সময়ের জন্য আসতে চাই। আপনি কি আছেন আমাদের সঙ্গে যুক্ত? আচ্ছা, সংযুক্ত করার চেষ্টা চলছে। আমি জনাব মুক্তাদির আপনার কাছে আসতে চাই। মাননীয় মন্ত্রী অনেকগুলো কথা বললেন, তার সরকারের জায়গা থেকে আপনি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। বিএনপি একটি বাজেট ভাবনা দিয়েছে, আমার কাছে আছে, এটি আমরা পড়েছি। আপনাদের কি মনে হয় যে কথাগুলো মাননীয় মন্ত্রী বললেন, আজকে যে বাজেটটা দেখলেন, সেটি দেখে যদি আপনি ছোট করে, এই পালায় আমাকে একটি নির্ধারিত সময় বিরতিতে যেতে হবে, আপনি যদি আমাকে 2-2.5 মিনিট বা 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্যটি শেষ করেন। চেষ্টা করব, আমি ঘড়ি আনি নাই, আপনার 3 মিনিট কখন জি, আমার চেহারার দিকে তাকালে আমি জি, আপনি যদি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি মান্নান সাহেবের কথাটা খুব মন দিয়ে শুনছিলাম। জি,
একটা ইন্টারেস্টিং বিষয় হলো তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বোঝা যায় ওনার কথায়। মান্নান সাহেব সম্মানী মানুষ, সিম্পল, এবং এতই সিম্পল, কয়েকদিন আগে এটা তো এখন একটা ভাইরাল, কিভাবে ওনার ফোন হারিয়ে গেল ইসে থেকে, এবং সেটার উপর তার প্রতিক্রিয়া। আমার কাছে দুঃখ নিয়ে যেটা আমি বলতে চাই, এত ভালো মানুষটিও আমার মনে হচ্ছে, ইংরেজিতে একটা শব্দ আছে অবলিভিয়াস, মানে চারপাশে কি ঘটছে সেই সম্পর্কে নির্বিকার। তা আমার কাছে মনে হয়েছে ভালো মানুষটিও সিম্পল মানুষ, কিন্তু অবলিভিয়াস। উনি যে বর্ণনাগুলি দিলেন, সবগুলিকে ওন করে ফেললেন সমস্ত ক্রেডিট। বাংলাদেশের বয়স হয়েছে 50 বছর, রাস্তাঘাট, খাল, ব্রিজ কোথাও আকাশ থেকে টুপ করে পড়েনি। গ্র্যাজুয়ালি এটা এসছে গত 50 বছর। আমি প্রথম 3-4 বছরের ইনিশিয়াল ইনার্শিয়া পিরিয়ডটা বাদ দিলে এরপর ডেভেলপমেন্ট শুরু হয়েছে, বাট আমি ওইখানে যাই না। আপনি বাজেটটা নিয়ে আমরা এখানে আসার আগে কথা বলছিলাম, আমাকে আমার এক সহ-আলোচক জিজ্ঞেস করেছিলেন আপনার কেমন মনে হলো বাজেট। জি, আমি অনেস্টলি ওনাকে যে উত্তরটা দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে বাজেট প্রণেতা কিছু মিন করেন নাই। এই বাজেটটা একটা কপি পেস্টের বাজেট। আপনি দেখেন, এনাদের মধ্যে একটা টেম্পটেশন কাজ করে হাই গ্রোথ দেখাতে হবে, এবং এটা তো সরকারে যারা থাকে সকলের না না না, আপনার জিনিসটা বুঝতে হবে তো। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি চ্যাম্পিয়ন একজন স্প্রিন্টার, যে 100 মিটার স্প্রিন্ট কমপ্লিট করে ফেলতে পারে 10 সেকেন্ডে। ওই ভদ্রলোকের যদি নিউমোনিয়া থাকে, ও স্প্রিন্ট করতে পারে ভালো টার্ফের উপর, ওর ভালো ক্যাটস লাগে। ওর যখন নিউমোনিয়া, লাংস ওকে যখন সাপোর্ট করে না, তখন যদি আপনি ওকে বলেন যে 10 সেকেন্ডে 100 মিটার স্প্রিন্ট কমপ্লিট করার পক্ষে কি সম্ভব? আপনার ইকোনমির অবস্থানটা আপনার বুঝতে হবে। আপনার এক্সপোর্ট, উনি যে এক্সপোর্টের কথা বলছেন, এক্সপোর্টের 82% এখন রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টসের মধ্যে দুইটা কম্পোনেন্ট, নিট ইজ ডুইং এক্সিডিংলি ওয়েল, ওভেন ইজ ফলোইং বিহাইন্ড। এবং আপনি যদি দুইটার এগ্রিগেট এক্সপোর্ট ভ্যালু হিসাব করেন, তাহলে যেই জায়গাতে ছিল গত বছর এখনো কম বেশি সেই জায়গাতে আছে, তেমন কোনো নড়চড় হয় নাই। আপনার সানেমের লাস্ট রিপোর্ট যেটা, প্রায় নতুন করে 2.5 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে। আপনার দেশের মধ্যেকার ম্যানুফ্যাকচারিং কনসার্ন ভালো করতে পারছে না, শিল্পগুলি ভালো করতে পারছে না। একমাত্র ভালো পারফর্ম করছে যেটা আমার জিডিপির মেজর কম্পোনেন্টগুলির মধ্যে প্রোভাইডার যারা, তার মধ্যে দুইটা জায়গা ভালো করছে, দুইটাও না, দেড়টা বলবো আমি। দেড়টা কেন? কৃষি ভালো করছে, কৃষি ইজ এ মেজর প্রোভাইডার। কনজাম্পশন কমে গেছে, কনজাম্পশনের রেমিটেন্স আসছে প্রচুর। তাত্ত্বিক আলোচনা যেতে এটা তাত্ত্বিকের ব্যাপার না, এটা তো বাস্তবতার কথা। আপনি আমাকে বাজেট নিয়ে কথা বলুন, শিল্প খাতের সমস্যা নিয়ে আলোচনা করছি না। ফিরে আসবো যখন, তখন আপনি বলবেন। জনাব জাহাঙ্গীর আলম, জি, কথা বোঝার চেষ্টা করলেন না। বলবো, জি, আমি বুঝবো, দর্শকও বুঝবে। জি, না, আমার কাছে বাজেটটাকে ভালোই মনে হয়েছে, কারণ প্রতি বছরই বাজেট ভালো হয় এবং আমরা ভালো বলি। তো এইটা গত 2 বছর আগে যেরকম ভালো ছিল, গত বছর যেমন ভালো ছিল, এবছরও তেমন ভালো হয়েছে। এবং এখন তো একটা করোনা অতিমারির সময় আমরা অতিক্রম করছি, এবং করোনা অতিমারির জন্য যে ধরনের একটা বাজেট থাকা দরকার ছিল, যে ধরনের থ্রাস্ট থাকা দরকার ছিল, আমার কাছে মনে হয় সেটা পুরোপুরি এখানে উপস্থিত নেই। কি কি ঘাটতি দেখলেন? আরেকটি বিষয় হলো যে আমরা প্রথমেই যেটা আসে, যে আমরা বলছি, প্রথম কথা হলো যে জীবনের জন্য বাজেট। জি, এবং এই জীবন বাঁচাতের জন্য দুটো খাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো স্বাস্থ্য খাত, আরেকটি হলো কৃষি খাত, কৃষি এবং খাদ্য নিরাপত্তা। এবং স্বাস্থ্য এবং কৃষি এবং খাদ্য নিরাপত্তা, এই ক্ষেত্রে আমাদের যে বাজেটের যে প্রবৃদ্ধি, সেটা খুবই নগণ্য। গত বছরের যে বাজেট, সেই বাজেট থেকে স্বাস্থ্য খাতে 4% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, আর কৃষি খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 3.2%। অর্থাৎ গত যে বাজেট ছিল সংশোধিত, সেই বাজেট থেকে এখন পর্যন্ত যে বাজেট, এই বছর যে বাজেটটা, তো এটা আমার মূল বাজেট বেড়েছে 12% হারে, আর সেখানে কৃষি বেড়েছে 3.2% হারে, আর আমার স্বাস্থ্য বেড়েছে 4% হারে। তাহলে থ্রাস্ট আমরা কোথায় দিলাম? আপনি যদি ধরেন যে আমাদের উৎপাদনশীল খাত,
এবং শিক্ষা খাত, এই দুইটা মিলে আপনার জনস্বাস্থ্য, কৃষি, শিক্ষা, এই সবগুলো মিলে আমার 26.4% বাজেট বরাদ্দ করা হয়েছে। তো এখানে তো থ্রাস্টটা দেখি না, আমি থ্রাস্টটা দেখছি কোথায়? জনপ্রশাসন, জননিরাপত্তা এবং প্রতিরক্ষা। সেইখানের মধ্যে আমার 40.7% আমার বাজেট অ্যালোকেশন করা হয়েছে। আমরা যেটা সম্পর্কে সবচেয়ে বেশি বলি যে সামাজিক নিরাপত্তা খাত, এটা নিয়ে এতদিন ধরে খুব মানে জীবনের জন্য সামাজিক এবং সামাজিক নিরাপত্তা খাত, এটার কথা বলা হচ্ছে। তো সামাজিক নিরাপত্তা খাতে আমার বাজেটের 5.6% বাজেট বরাদ্দ। সামাজিক সুরক্ষা খাত নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনার কাছে আসি, তার সঙ্গে একটু আলোচনা করে আসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, সহজ করে বলুন, আজকের যে বাজেট, হ্যাঁ শুনতে পাচ্ছি। যে বাজেট পেলেন সেটি কেমন হলো? প্রত্যাশার কতটা কাছাকাছি গেল সেই বাজেট? আমি শুনতে পাচ্ছি কিন্তু যে বাজেট আমরা পেয়েছি, অর্থমন্ত্রী যেটি দিয়েছেন, এটি আপনার প্রত্যাশার কতটা কাছাকাছি? বিষয়টা এরকম যে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লে, আচ্ছা ওনার কথা তো শোনা যাবে না। শোনা যাচ্ছে, আপনি বলেন। যে শুনতে পাচ্ছি, রবীন্দ্রনাথের শুনতে একটা পাচ্ছি। কবিতা প্রথমবার পড়লে একরকম মনে হয়, দ্বিতীয়বার বা তৃতীয়বার পড়লে আরেক রকম মনে হয়। বাজেট বক্তৃতাটার দুপুরের পরের থেকে পড়তে পড়তে এক এক সময় এক এক অনুভূতি হচ্ছে। আমরা নিজেরাও তো 6-7টা বাজেট বানিয়েছিলাম, জানি বাজেট বানানোর সময় কত ইমোশন, কত কথাবার্তা থাকে। আমার দেখতে হবে কতটা বাস্তবসম্মত, বাস্তব আনুক। সেই দৃষ্টিতে বলা যেতে পারে যে এই বাজেট শুনতে ভালো, বলতে ভালো, কিন্তু বছরের শেষে যে এর অবস্থাটা কি দাঁড়াবে তার উপর এটা নির্ভর করছে। বিগত কয়েক বছরের বাজেট বাস্তবায়নের চিত্র থেকে এটা বোঝা যায়। কথা ছিল যে এবছরের বাজেটটি হবে করোনা ক্লিষ্ট অর্থনীতিকে উদ্ধারের। গত বছরও কথাটা ছিল, কিন্তু গত বছরের বাজেটে করোনার কথা থাকলেও সম্পদ বন্টনের বা বরাদ্দ বিভাজনের ক্ষেত্রে তার কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এবার আশা করা গিয়েছিল এবং বলাও হয়েছিল যে এবার সেগুলো থাকবে, কিন্তু সম্পদ বিভাজনের ওখানে এসেই আবার সেই একই কথাই দেখা গেল এবং জনস্বাস্থ্য বা ইত্যাদি যে বিষয়গুলো, কৃষি, সেখানে কিন্তু বৃদ্ধি ঠিক সেইভাবে ঘটেনি। জি, আমরা ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি একটি ছোট্ট বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি কথা শুনব। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আমার ডানে রয়েছেন, আমার বাঁয়ে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, সর্ববামে রয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, এবং বাসভবন থেকে সংযুক্ত রয়েছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম। বিরতির আগে আমরা কম বেশি সকল অতিথির সঙ্গে কথা বলেছি। ডক্টর শামসুল আলম, আপনার কাছে কি মনে হয়েছে, যদি একেবারে জ্বালানি, বিদ্যুৎ খাত, গ্যাস, এই জায়গা থেকে আপনি আপনার আলোচনাটি, এই বাজেটে কি পেলেন, কি প্রত্যাশা ছিল? প্রথমেই যে প্রশ্নটা আসতে হয় যে অনেক বড় বাজেট। জি, আপনি নিজেই আপনার বক্তব্য দিয়ে শুরু করেছিলেন যে কোথায় 700 কোটি টাকা আর কোথায় 6 লক্ষ কোটি টাকা। জি, তো বড় বাজেটে বড় প্রত্যাশার বিষয়টি আমি আজকের প্রেক্ষাপটে বলবো সেটা গতানুগতিক। আচ্ছা, আমরা দীর্ঘদিনের প্রক্রিয়ায় দেখতে পেলাম যে বড় বাজেট, বড় দুর্নীতি, এটা এখন পরীক্ষিত, এটা আমার আপনার বলার অপেক্ষায় রাখে না। এখন আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে যদি সমাজ কল্যাণ দপ্তরে বা যদি আপনি মনে করেন যে মৎস্য অধিদপ্তরে বা যদি আপনি মনে করেন যে পাট মন্ত্রণালয়
সেখানে যেসব দুর্নীতি হয় সেটা যদি পুঁটি ডান কেনা মাছের সঙ্গে তুলনা করেন তাহলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি হয় হচ্ছে তিমি মাছের সমতুল্য, যা একটা মানুষকেও অনেক সময় গিলে ফেলে দিতে পারে, এত মাসিভ আকারে দুর্নীতি হয়। এখন আসেন যে আমার বাজেটের প্রত্যাশার জায়গা বলেছেন, এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা টাকা দিই, বিদ্যুৎ উন্নয়নের জন্য আমরা টাকা দিই, গ্যাস উন্নয়নের জন্য আমরা টাকা দিই, মানে আপনিও দেন, ওই পথের ভিক্ষুকও দেয়, কারণ সেও যতটুকু বিদ্যুৎ খরচ করে তার মিনিমাম তারও একটা বিল দিতে হয়, তো সেও দেয়, তো তার সেও টাকা দেয়, এই টাকাটা বিলের সঙ্গে অতিরিক্ত দেয়, তো দুইটাতে 1500 কোটি টাকা 1700 কোটি টাকা করে এরকম 3-4 হাজার কোটি টাকা আমরা দিই। গ্যাস উন্নয়ন তহবিলের টাকাটা বাজেটের সঙ্গে যোগ শুরু হয়েছে, এটাকে যোগ করে বলা হয় যে বাজেটে এত বরাদ্দ আছে, তাহলে ওটা যদি বাদ দেই তাহলে জ্বালানি খাতে আর টাকা থাকে না, 2000 কোটি টাকা অথবা তারও কম 2700-2800 বা তারও কম, যদি ওইটা বাদ দিয়ে দিই তাহলে 2000 কোটি টাকারও নিচে আসে। এখন আসেন যে এই টাকা খরচ করার জায়গা নেই, তাহলে টাকা যাচ্ছেটা কোথায়, এইটা একটা দিক আমি বাদ দিলাম। এইবার আসেন যে আমি যে মেশিনটা চালাবো, বিদ্যুৎ উৎপাদন করব, সেই বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমি যন্ত্রপাতি কিনে বসে থাকলাম, যন্ত্রপাতি কিনে বসে থাকার পরে তার জন্য যে জ্বালানিটা সরবরাহ করতে হবে সেই জ্বালানির সংস্থান করলাম না। এইবার আসেন বড়পুকুরিয়ায় 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমি তৈরি করে ফেলেছি, আগে ছিল আমার 250 মেগাওয়াট, 2 ইউনিট বিদ্যুৎ কেন্দ্রের 250 মেগাওয়াট ছিল, কখনোই সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার মতো কয়লা সরবরাহ আমি করতে পারিনি। পাশাপাশি আমি দেখছি যে কয়লার অভাবে কয়লা কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কয়লা বাইরে বিক্রি করে দিচ্ছি, কালোবাজারে কয়লা চলে গেছে, সেই কয়লা চুরিতে দুর্নীতি হয়েছে, তার সঙ্গে 24 জন অলরেডি এখন দুর্নীতির মামলায় পড়েছে বিভিন্ন অফিসাররা। এই জায়গাগুলোতে আমি অ্যাড্রেস করছি এই কারণে যে এখানে বড় ধরনের সুশাসন সংকট, সেখানে দেখা গেল যে ওই কয়লা উত্তোলনেও দুর্নীতি হচ্ছে, কয়লা ব্যবহারেও দুর্নীতি হচ্ছে, সংরক্ষণে দুর্নীতি হচ্ছে, কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যতটুকু কয়লা লাগছে তার থেকে বেশি করে দেখানো হচ্ছে, এই সবগুলো ধরা পড়েছে। এবং এই ধরা পড়ার বিষয়টি সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সরকারের 4টা কমিটি গঠন হয়েছে, তারা কেউই এই দুর্নীতির বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারেনি, এটাকে সিস্টেম লস হিসেবে তারা দেখাইছে, দেখিয়ে তারা বলতে চাচ্ছে যে সিস্টেম লসে মিনিমাইজ হয়ে গেছে, এখানে কোনো চুরি হয়নি, কিন্তু পরবর্তীতে যেসব হিসাবপত্র আমরা কনজিউমার্স অ্যাসোসিয়েশন থেকে তদন্ত করে বের করে দেখলাম যে 5 লক্ষ টন কয়লার কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না। এই যে জায়গাগুলো, তার মানে এইগুলো আপনার জ্বালানি বিভাগ থেকে আরম্ভ করে ডাউনওয়ার্ড এই সব বিষয়গুলো অ্যাড্রেস করার সক্ষমতা নেই। আমি এখন বলতে চাচ্ছি যে বাজেটে বেশি বরাদ্দ থাকা আর কম বরাদ্দ থাকা সেটা ম্যাটার করে না। আজকে আপনি যে কথা বলেছেন যে আমার বাজেট বেশি আছে, খরচ করতে পারি না, খরচ যদি বেশি করি তাহলে সে খরচের গুণগত মান আমি এনশিওর করতে পারি না। এইবার আসেন যে টাকা আমি বেশি দিছি, আমরা দিচ্ছি, সব দিচ্ছি, কোনো জায়গায় আনইভেন ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেখানে সমানভাবে খরচ না করলে সেই বেনিফিটটা আলটিমেটলি রেজাল্টটা পাওয়া যায় না। আলটিমেটলি দেখা যায় যে আমি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াইছি, আমার কয়লা নেই বা আমার জ্বালানি নেই বলে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারলাম না, তাহলে আমার ওটা বাড়ানোতে খরচ করাই না করাই কোনো কাজে আসলো না। আবার এবার আসেন যে পত্রিকায় বেরিয়েছে যে 1 কিলোমিটার ট্রান্সমিশন লাইন তৈরি করতে অলমোস্ট 98 লক্ষ টাকা, অথবা আমি ধরে নিলাম 1 কোটি টাকাই লাগে ভারতে, আর আমার লাগে 10 কোটি টাকা। তাহলে আমি টাকা বরাদ্দ বাড়ালাম, বরাদ্দ বাড়িয়ে যদি আমি 1 টাকার জিনিস 10 টাকাই করি, আবার যে জিনিস তৈরি করতেছি সেটা আবার মানসম্মত না। যে সমস্ত ট্রান্সফরমার এখন আমরা সাব স্টেশনে তৈরি করছি, এই সমস্ত হাজার হাজার কোটি টাকা খরচ করে সেই সমস্ত ট্রান্সফরমার দেখা যাচ্ছে যে 2-4 বছর পরেই আর টিকছে না। তাহলে টাকা খরচ যদি আমি এইভাবে করি, তাহলে বড় বাজেটকে তাহলে বড় দুর্নীতি, বড় অদক্ষতা, বড় সক্ষমতা অক্ষম করে তোলার একটা প্রক্রিয়া বড় বাজেট। এই জায়গায় থাকি, এরপরে যখন আসবো তখন বাকি আলোচনা আমি অন্যদিকে যাব তখন। জি, আমি একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মজিদ ভাই দেখা যাচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি,
আমাদের আলোচনাটা কি শুনছিলেন? আমাদের প্যানেল আলোচকরা যে কথাগুলো বলছেন আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। জি। এই যে বড় বাজেট মানে বড় দুর্নীতি, 1 টাকার কাজ 10 টাকায় করা, তাও গুণগত মান ঠিক না হওয়া, এবং বাজেট নিয়ে আলোচনা করলেই আমরা প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করি। প্রবৃদ্ধির আলোচনা এবং 6 লাখ কোটি টাকার বাজেটের আলোচনা সাধারণ মানুষের কি আসে যায় আসলে? এটি আমি মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রীর কাছেও জানতে চেয়েছিলাম, কারণ মাথাপিছু আয় বাড়লে সাধারণ মানুষের তাতে কী লাভ, সেই হিসাব করে তার মাথাপিছু আয় কত। আপনি আমাকে একটু যদি বলেন যে গত অর্থ বছরও আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে করোনাকালে যে বাজেট দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আলো ফিরে আসবে, আমরা দেখেছি সেই আলো ফিরে আসেনি। কবে নাগাদ আসতে পারে? এই বাজেট কি সেই আলো দেখাতে পেরেছে? একেবারে মেসাকার হয়ে গেল। টাইম দিলে খুব আমি ওই যে আগেও বলেছি যে ওই কবিতা যতবার পড়বো ততবার এক এক রকম মনে হবে আর কি। আমাদের জিডিপির যে গ্রোথ এবং তার সাথে জনসংখ্যাকে ভাগ ভাগ করে যে পার ক্যাপিটা জিডিপি যেটা বলা হচ্ছে, সেটার সাথে বাস্তবতার কিন্তু আসলে মিল নেই। যেমনটি আপনি বললেন যে বাজেট বড় হলো, জিডিপি খুব বড় হলো, তাতে ওই গোমস্তাপুর গ্রামের হরিনারায়ণ ঘোষের তো কোনো কোনো খবর নাই সেখানে, কেননা তার ওইটার কোনো ঠিক নাই। 2200 কত ডলার যেন এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম। জি। এবং এই করোনার মতন বছরেও দেখা যাচ্ছে যে যেখানে 2040 ছিল সেটার থেকে প্রায় 150 ডলার বেড়ে এত হয়েছে। এইটা তো বাস্তবতার সাথে মেলে না। এই কারণেই যে ওই কাজীর খাতায় গরু আছে কিন্তু গোয়ালে গরু নাই, সেই ধরনের পরিস্থিতি। বাজেট, এই বাজেটটি আপনি যেটা বললেন আলো দেখার বিষয়টা, যেটা গতবার প্রত্যাশা করেছিলেন, আলো আমরা অবশ্যই দেখতে চাই এবং দেখার প্রতি আমাদের ইয়ে আছে। কিন্তু কথা হচ্ছে যে বাজেটের বক্তব্য, বরাদ্দ সব থেকে আমি পুরো দেখলাম যে খুব চেষ্টা আছে, চেষ্টা চলেছে, অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাস্তবায়নের যে ইতিহাস, বাস্তবায়নের সক্ষমতার যে ক্রম অবনতি এবং এটার প্রসঙ্গ পলায়নের যে প্রচেষ্টা, যেমনটি বলা হলো এখানে যত বড় বাজেট যত তত হিসাবের সেই গরমিলের বিষয় আছে, সেইগুলোর থেকেই এই আশঙ্কাটা জাগে যে এটা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে এই প্রত্যাশাগুলো করা যাবে। যে কর ছাড়গুলো দেওয়া হলো সেগুলো তো কর অবকাশ 10 বছরের জন্য দেওয়া হলো। মহিলাদের 50 লাখ থেকে টার্নওভার বাড়িয়ে 70 লাখ পর্যন্ত করা হলো, কিন্তু সেটা কখন? অর্থনীতিতে একটা কথা আছে, ইফ আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট দেন ইট ইজ ওকে। তো আদার থিংস তো কনস্ট্যান্ট নাই এবং পরিস্থিতিতে নাই এই অবস্থায়। সেই জন্যেই আমি মনে করি যে বাজেট ঘোষণা এক জিনিস বা ঠিক আছে, কিন্তু সেটা বাস্তবায়নেই বোঝা যাবে যে এর ইম্প্যাক্টটা কতটা আসবে। গুডস এন্ড সার্ভিস প্রডিউস না হয়ে যদি জিডিপি হয়, জিডিপি তো আপনি জানেন জিডিপি শেষের শব্দটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট না হয়ে যদি টাকা খরচ হয় বা বড় টাকা খরচ হয় এবং সেই টাকাকে যদি আমি জিডিপি বলি এবং সেই টাকাকে জনসংখ্যা দিয়ে ভাগ করে যদি বলি যে আমার জিডিপি মানে আমার পার ক্যাপিটা ইনকাম এত বেড়েছে, তাহলে তো এইটার সাথে ওইটার কোনো বাস্তবায়নের মিল থাকলো না। জি। হ্যাঁ, ভূপেন হাজারিকা যেরকমটি বলেছে যে তিনি মনে করেছিলেন দেশ তো স্বাধীন হয়েছে, মহেশ আর গফুর তারা ভালো আছে, কিন্তু গফুর আর মহেশ ভালো আছে কিনা সেটা গফুর আর মহেশের কাছে গেলেই বোঝা যাবে। তো এগুলো জি 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 বুঝতে পেরেছি। সেজন্য আমরা দেখছি যে টার্গেটেড ফোকাসড প্রোগ্রামগুলো মজিদ ভাইয়ের কাছে আমার প্রত্যাশা প্রশ্ন থাকবে, আছে। যেগুলো বাস্তবায়ন হবে, বাস্তবায়ন হলে ফলাফল পাওয়া যাবে। জি না, জি থাকুন প্রশ্ন আপনি আমার আমাদের জন্য সঙ্গে। technical, মুক্তাদিবের কাছে ফিরতে চাই। technical। আপনি যে আলোচনাটি করছিলেন, যেটি আমি আপনাকে করতে দিইনি, সেই জায়গা থেকে আপনি যদি বলেন, আর এর সঙ্গে হচ্ছে আসলে বাজেট নিয়ে যখনই আলোচনা করি সহজ সরল করে সাধারণ মানুষকে আমরা যতই বোঝাতে চাই তাদেরকে আসলে আমরা বোঝাতে পারি না। মানে একটু যদি আপনি বলেন যে এই বাজেটে সাধারণ মানুষের ভাগ্য বদলের, ভাগ্য উন্নয়নের কোনো অনুষঙ্গ আছে কিনা, থাকলে সেটা কেমন, দুটো বিষয় যদি আপনি বলেন। আমি যথাসম্ভব সরল করে বলার জি চেষ্টা প্লিজ। করছি। জি যদি পারেন। জি। প্রথম কথা হলো মানুষের ভাগ্য বদল হতে হলে বাজেটটা তো বাস্তবায়নযোগ্য হতে হবে।
রাইট। এবং মানুষের ভাগ্যবোধ আমার বাজেটের অবজেক্টিভটা কি এটা তো আমার পরিষ্কার বুঝতে হবে। আপনি যে বাজেটে 7.2% প্রবৃদ্ধি প্রক্ষেপণ করেছেন আপনার টার্গেট, আপনার ইকোনমির আন্ডারলাইং ফ্যাক্টরগুলি আপনার এই প্রক্ষেপণকে তো সাপোর্ট করতে হবে। দেখেন গত 10-12 বছর যাবৎ প্রত্যেক ফিন্যান্স মিনিস্টার তাদের বাজেট বক্তৃতায় বলেছেন, আমাদের সাবেক অর্থমন্ত্রী মোহিত সাহেব সহ, যে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগে খরা মন্দা। আচ্ছা, এবং ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এটি প্রত্যেক সেক্টরের দাবি যে আমাদের যথাযথ উদ্যোগ নেওয়া হোক যাতে ব্যক্তি খাতের বিনিয়োগটা বাড়ে। এখন ব্যক্তি খাতের বিনিয়োগে খরা, সেই জায়গাটা ওনারা পূরণ করতে চেয়েছেন পাবলিক এক্সপেন্ডিচার বৃদ্ধি করে। যে কারণে আপনি যে 6,02,000 কোটি টাকার বাজেট বলছেন, প্রতি বছর ডাবল ডিজিটের গ্রোথ হয়েছে বাজেটের সাইজ, বিকজ তারা পাবলিক সেক্টরের এক্সপেন্ডিচারটা বৃদ্ধি করেছেন জিডিপির গ্রোথ অ্যাচিভ করার জন্য। কারণ প্রাইভেট সেক্টরকে তারা ওইভাবে ফেসিলিটেট করতে পারেন নাই, বিনিয়োগকে আকৃষ্ট করতে পারেন নাই। এখন ইয়ামিন ভাই, আপনার বোঝার বিষয় হলো আপনারা যে নিউজগুলি করেছেন গত কয়েক বছর যাবত, এবং যেটা আমাদের শামসুল আলম সাহেব বলছিলেন, আপনি পাবলিক সেক্টরের একটা পরিকল্পনা কমিশনের অধীনে একটা ডিভিশন আছে আইএমইডি। হ্যাঁ, আচ্ছা, আইএমইডি সিলেক্ট বেসিসে কিছু প্রজেক্ট ইভ্যালুয়েট করে, দেখে যে এইগুলির অবস্থা কি। আপনি যদি গত কয়েক বছরে আইএমইডি যে সমস্ত প্রজেক্ট সিলেক্ট বেসিসে ইভ্যালুয়েট করেছে সেইগুলির খতিয়ান নিলেই আপনি বুঝবেন যে পাবলিক সেক্টরের এক্সপেন্ডিচারের গুণগত মানটা কি। তাহলে আমাদের মজিদ সাহেব যেটা বলছিলেন যে আপনি যদি বিনিয়োগ করেন, জিডিপিটা আসবে কোত্থেকে? গুডস অ্যান্ড সার্ভিস, মানে টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস। তা আপনার যে উদ্দেশ্যে আপনি বে করলেন সেইটা যদি বে হয়ে থাকে তাহলে এটার ফল হবে, এটার ভ্যালু ক্রিয়েট হবে। যদি এটা না হয়ে থাকে তাহলে এটার ভ্যালু ক্রিয়েট হবে না। সেই জন্য এই বাজেটের উদ্দেশ্য ওনার যাই হোক, কিন্তু বাস্তবতা বলে না যে এই বাজেট বাস্তবায়ন করে এই প্রবৃত্তি অর্জনের আদৌ কোনো সম্ভাবনা আছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আপনি দুর্নীতির কথা তো আমরা জানি, বছর বছর যে বাজেটের সাইজ বৃদ্ধি পাচ্ছে, এটি তো এখন একটি সংখ্যা বাড়ছে, এটা তো একটা প্রমাণিত সত্য যে এই খরচ করার সক্ষমতাটা আমরা বৃদ্ধি করি নাই। সৎ মন্ত্রী মান্নান সাহেব, ওনার আন্ডারে প্ল্যানিং, আমি মান্নান সাহেব বলে ওনাকে পার্সোনালি অ্যাটাক করছি না, আমি উদাহরণ হিসেবে বলছি যে উনি ভালো মানুষ, সৎ মানুষ। ওনার আন্ডারে হচ্ছে প্ল্যানিং কমিশন জুম মিটিং করে 50-60 লাখ টাকার বিল তুলে ফেললো। এটা কিন্তু উনি আটকাতে পারেননি, এবং এই ঘটনা ঘটার পরে এটার জন্য কাউকে দায়ী করে ব্যবস্থা নিতে পারেননি। তার মানে কি, আমি বছর বছর 6 লাখ কোটিকে যদি 7 লাখ করি, 8 লাখ কোটি করি, আমি মানে আমার নিজের তুষ্টি বাড়াতে পারবো, আত্মতুষ্টি, যে আমি বিরাট বাজেট দিয়েছি, কিন্তু এই বাজেট বাস্তবায়ন করে এটার ফল নিয়ে আসার মতো প্রাতিষ্ঠানিক ক্ষমতা আমাদের নাই। সুতরাং এই বাজেট কখনো পূরণও হবে না এবং তার লক্ষ্য পূরণ করতে পারবে না। জি, দারুণ বলেছেন আপনি। যদি আমরা একটু খাত ভিত্তিক আলোচনাগুলো করি, পরে যখন মুক্তাদির ভাইয়ের কাছে আসবো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখি, আপনারা যারা ব্যবসা বাণিজ্যে আছেন, আপনারা যেগুলো দেখছেন, মানে বাজেট তো আসলে এগুলোকে ফর্মুলেট করবার জন্য একটি প্রক্রিয়া হিসেবে কাজ করে। বাজেট তো সব কিছু দিয়ে দেবে না, সেখানে যদি সেই প্রক্ষেপণগুলো থাকে, পরিকল্পনা থাকে, আপনারা এগোতে পারবেন। কি কি আছে সেইটি এবং কি নেই, কি থাকা উচিত ছিল, এই প্রশ্নটি আপনার কাছে থাকলো। কৃষি খাত বিষয় নিয়ে সুনির্দিষ্ট করে, কৃষি খাতে 1 কোটি টাকার বেশি বিনিয়োগ, কর অবকাশ থেকে নানান সুযোগ সুবিধার কথা, যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলছিলেন যে কবিতা এক একবার পড়লে এক একভাবে তার মানে ধ্বনি প্রতিধ্বনি জি আসে। আপনার কাছে কি মনে হয় কৃষি খাতের জন্য যা প্রয়োজন, একথা অনস্বীকার্য যে কৃষি খাতই আমাদের দেশে এই 50 বছরের ইতিহাসে কৃষি এবং কৃষককে আমরা যতটা অবমূল্যায়ন করেছি, তারা প্রতিদান কিন্তু তার চেয়ে ইতিবাচকভাবে বেশি দিয়েছে। সেই জায়গায় আপনি বাজেটে কি দেখলেন? দেখুন, আমার প্রথম কথা হলো যে কৃষিখাত, কেন মানুষ কৃষির কাজ করে? কৃষি কাজ করে প্রথম প্রয়োজন হলো যে তার খোরাকি মেটাতে হবে, এবং আপনি যদি কোনো প্রণোদনা নাও দেন তবু কৃষক একটা নির্ধারিত পরিমাণে সে কৃষি উৎপাদন করবেই এবং বাড়াবেই, কারণ তাকে খেয়ে পরে বেঁচে থাকতে হবে।
এই কথাটা বলার পরে আরেকটি কথা যেটা বলতে চাই সেটা হলো যে সরকার যত বেশি কৃষি খাতের উৎপাদন বৃদ্ধির কথা বলছে এবং তার জন্য যত বেশি সহায়তা এবং সাহায্য করবে বলছে, ঠিক সেইভাবে এখানে প্রতিফলিত হয়নি। যেমন ধরুন যে এবার বাজেটে মোট পরিমাণ হলো কৃষিতে ৩১,৯১২ কোটি টাকা, এবং এটা আমার গত বছরের যে মূল বাজেট সেটা থেকে ৬.৫%, এবং গত বছরের সংশোধিত বাজেট থেকে ৩.২%। অর্থাৎ আমরা সংশোধিত বাজেটটাকেই ধরি তো ৩% প্রবৃদ্ধি হয়েছে, যেখানে পুরা বাজেট সংশোধিত বাজেট থেকে পুরা বাজেটটা বেড়েছে 12%। কাজে কৃষি খাতকে যে খুব একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে এটা বোঝা যায় না। আরেকটি কথা হলো যে কৃষি খাতের মোট হিস্সা, মানে কত পার্সেন্ট, মোট বাজেটের কত পার্সেন্ট কৃষি খাতে এবার হলো ৫.28%। এখন থেকে ৮ বছর আগে যদি আপনি হিসেব করেন তাহলে দেখবেন যে ওখানে পৌনে-৮%, মোট বাজেটের পৌনে-৮% হিস্সা ছিল কৃষির। এটা কমে কমে গত বছর এসছে ৫.৪২%, আর এবারে ৫.28%। অর্থাৎ এই যে একটা ক্রমবর্ধনতির ধারা সেটা কিন্তু অব্যাহত আছে। আমি ইয়েতে আসি, ভর্তুকির কথায় আসি। ভর্তুকি গত ৬ বছর ধরে এটা দাঁড়িয়েছিল ৯,০০০ কোটি টাকা, এরপরে গত বছর ৯,৫০০ কোটি টাকা করা হয়েছে। এই বছর ১,০০০ কোটি টাকা আবার সংশোধিত বাজেটে কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে দিয়ে এটা ৮,৫০০ কোটি টাকা ধরা হয়েছে, বুঝছেন। দিয়ে এই বছর আবার এটাকে ওই ১০,০০০ কোটি টাকা করা হয়েছে। এখন কথা হলো যে একটা শামুকের মতো এটা তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠে, কিছু দূর উঠে গিয়ে নেমে যায়, আবার উঠতে শুরু করে। তো ঠিক আমাদের কৃষি ভর্তুকিটার অবস্থা ঠিক এরকম। তো সরকার যেটুকু দেয় সেইটুকু আবার খরচ হয় না। আপনি গত ৫-৬ বছর দেখেন, কোনো বছর ২,০০০ কোটি টাকা খরচ হয় না, কোনো বছর ৩,০০০ কোটি টাকাও খরচ হয় না, এবছর ১,০০০ কোটি টাকা। এই করোনাকালে যেখানে কৃষি খাতের উপর সবচাইতে বেশি গুরুত্ব, এমফেসিস, সেখানে করোনাকালে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ১ ইঞ্চি জমিও যেন খালি না থাকে, সেখানে কৃষি ভর্তুকি গরিব কৃষকের জন্য ৯,৫০০ কোটি টাকা দেয়া হলো, রাষ্ট্র দিল, কিন্তু এই গরিব কৃষকের টাকা ১,০০০ কোটি টাকা তাদেরকে দেয়া গেল। কৃষি উপকরণের উপর এখন এইখানে একটা কথা আছে যে হ্যাঁ, এটা ইন্টেনশনটা ভালো, কিন্তু যেভাবে এটাকে দেয়া হচ্ছে বাজেটে সেটা প্রতিফলিত হচ্ছে না। দ্বিতীয়ত যে হ্যাঁ, কৃষিতে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন কিছু কিছু আপনার পোলট্রি খাদ্যে ছাড় দেওয়া হয়েছে, কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে আপনার ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। তো এগুলো ভালো দিক, এবং এছাড়াও কৃষির ক্ষেত্রে খুব বেশি ট্যাক্স নাই, এই বছর আরো কিছু ছাড় দেওয়া হয়েছে। তো এইটা নিশ্চয়ই কৃষি উৎপাদনকে এটা অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার মোট কথাটা হলো যে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য যে থ্রাস্ট, সেই থ্রাস্টটা আমরা এই বাজেটে প্রতিফলিত হতে দেখতে পাননি। আমি একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের কাছে। আপনি শুনতে পাচ্ছেন? একটু এত বড় বাজেট নিয়ে আমরা বারবার কথা বলছি, এই বাজেটের অর্থায়নটা, অর্থের উৎসটা কি, এটি আমরা সকলেই জানি, এটি নিয়ে আলোচনা হয়। ৫০%-এরও বেশি এটি এনবিআরকে পূরণ করতে হবে এমনটি বলা হচ্ছে। গত অনেক বছর ধরেই এনবিআর যেটি ক্রমাগতভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, পারছে না, কিন্তু প্রতিবারই আমরা বরাদ্দ তাদের উপর চাপিয়ে দিচ্ছি। এবারের পরিস্থিতি এবং সম্ভাবনা নিয়ে কি বলবেন? দেখেন, এনবিআর এর তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী তার কিন্তু ইয়ার টু ইয়ার একটা গ্রোথ আছে, সে যেটা পারে সেটা করছে। কিন্তু আমরা বারবার এটাকে, আপনি ব্যর্থ কথা যেটা বললেন, বিষয়টা এইরকম, যেহেতু তার একটা বিরাট টার্গেট দেওয়া হচ্ছে, সেই জন্য টার্গেটের থেকে দূরত্বের কারণেই এই কথাটা বলা হচ্ছে। টার্গেট গুলো কিভাবে, আমি যদি গত ৩টা বছরের টার্গেট আর প্রকৃত অবস্থা বলি তাহলে বুঝতে পারবেন বিষয়টা এরকম। ২০১৭-১৮ সালে প্রকৃত আয় হয়েছিল ২,১৬,৫৫৫ কোটি টাকা, কিন্তু ওর বিপরীতে ২০১৮-১৯-এ এসে কিন্তু দেওয়া হচ্ছে ২,৯৬,২০১ কোটি টাকার বাজেট। অর্থাৎ প্রকৃত অর্জনের সাথে পরবর্তী যে লক্ষ্যমাত্রা
এটার সাথে কোনো মিল থাকছে না। এবং 2018-19-এ শেষ পর্যন্ত প্রকৃত হয়েছিল 218,616, কিন্তু 2019-20-এ এসে তার ঘাড়ে চাপানো হলো 3,25,600। অর্থাৎ প্রকৃত অর্জনের সাথে তার সক্ষমতার সাথে না মিল রেখে উপরের থেকে চাপিয়ে দিয়ে এই যে বরাদ্দটা দেওয়া হয়, এই আপনি জন্য কি মনে করেন, ব্যবস্থাটা আমি একটু জানতে চাই, আপনি কি জি। মনে করেন যে প্রবৃদ্ধির কথা আপনি বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের, তারা তাদের সক্ষমতার সকলটুকুই তারা ব্যবহার করতে পারছে, অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়ার কারণে তারা আসলে অর্জন করতে পারছে না লক্ষ্যমাত্রা, তাই কি বিষয়টি? এটা অবশ্য এক এক অর্থে না বা হ্যাঁ বলা যাবে না, কেননা তারা তাদের চেষ্টা করছেন, তবে সেখানে সীমাবদ্ধতা আছে, চেষ্টার ভিতরেও সীমাবদ্ধতা আছে। তবে দুটোর ব্যাপারেই আমি যেটা মনে করি, তাদের দুর্নীতি যে অর্থনীতি থেকে এই রেভিনিউ আর্ন হবে, সেই অর্থনীতিকে যদি ঠিক না রাখা হয়, সেখানে যদি দুর্নীতি, সেখানে অব্যবস্থাপনা, সেখানে যদি নানান ধরনের প্রসঙ্গ পলায়নের ব্যবস্থা, নানান এদিক ওদিক করার ব্যবস্থা থাকে, এবং যদি প্রচুর যদি কর রেয়াত দেওয়া হয়ে থাকে, এই কর রেয়াতের ডিসিশন তো আসে উপরে, সেই যদি কর রেয়াত দেওয়া হয়ে থাকে, যেমন এবার অনেকগুলো কর অবকাশ ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে, এইটার সাথে কিন্তু তখন মিলাতে হবে। অর্থনীতি যদি ঠিক না থাকে, আপনি ঘোষিত প্রণোদনা এবং অন্যান্য বিষয়গুলো যদি আপনি পক্ষপাতিত্ব করেন, তাহলে তো এনবিআর সে তার নিজস্ব নিয়মে চলতে পারে না, এবং এই জন্যই এই ডিফারেন্স গুলো হয়। তারপরেও আমি আবার বলছি, এনবিআর এর সীমাবদ্ধতা এবং তাদের প্রয়াস প্রচেষ্টার মধ্যে সংস্কারের যথেষ্ট প্রয়োজন আছে, এবং সেই চেষ্টা এই তারা করছেন। এই জায়গাটিতে কিন্তু- আমার একটি প্রশ্ন, এই যে সংস্কারের প্রয়োজন আছে, আপনিও নিশ্চয় স্মরণ করতে পারেন গত 10 বছরের অধিক কাল ধরে আপনার সঙ্গে আমরা টক শোতে কথা বলছি, স্টুডিওতে এসে আপনি জবাব দিচ্ছেন, অন্য এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তারাও আসছেন, প্রত্যেকেই সংস্কারের কথা বলছেন, ডিজিটালাইজেশনের কথা বলছেন। এগুলো সোনার হরিণ কেন হয়ে আছে এখনো কেন এগুলো মরীচিকা? ব্যর্থতাটি কার আসলে? এখানে ইন্নামাল আমালু বিন নিয়াত, এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। 1990 সাল থেকে এই পর্যন্ত এনবিআর প্রায় 400 কোটি টাকা, তারও বেশি টাকা, অন্তত 18টা প্রকল্প, যার হেডিংই হচ্ছে ডিজিটাইজেশন, ইত্যাদি, কিন্তু আসলে হচ্ছে না। কারণটা হচ্ছে যে এটা হচ্ছে একটি সরকারি অফিস হয়ে যাওয়াতে, এবং এখানে যারা কাজ করছেন তারা বদলিযোগ্য চাকরি হওয়াতে কোনো কমিটমেন্ট বা কি বলে কন্টিনিউয়েশনের ব্যাপারে সমস্যা হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে প্রকল্পগুলো দেখভাল করা, মনিটর করা এবং এটা ধারাবাহিকতা রাখার ব্যাপারে আপনি এই জায়গাটিতে এনবিআর এর কোনো ব্যর্থতা দেখেন কিনা? একটি প্রতিষ্ঠান আলাদা তো কিছু না, একটা প্রশাসনিক যন্ত্রের মধ্যে সে চলে, সুতরাং সে কিভাবে চলছে সেটা যদি জবাবদিহির ভিতরে না আনা হয়, না দেখা হয়, তো তাহলে তো এটা বলা যাবে না। এনবিআর এর চেয়ারম্যান ছিলেন আপনি, আপনি কি পরামর্শ দেবেন এই যে আমাদের বাজেটের আকার এবং অর্থনীতির যে চাহিদা, রাজস্ব আহরণের জন্য আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ হচ্ছে এই সংস্কার, সহজীকরণ, করদাতার সাথে কর অফিসারের যে দূরত্বটা যেটা, সেটাকে যতটা কমিয়ে আনা যায়, এইটা করতে পারলে, করার জন্যই করলেই কাজটা হবে। কিন্তু এই কাজগুলো আসলে দেরি হচ্ছে, আইনগুলো সংশোধনের কাজ এগোচ্ছে না, সে আয়কর আইনটি, আয়কর অধ্যাদেশটি এখনো সহজীকরণের জায়গাগুলোতে তো আমরা পিছিয়ে আছি। কাজ হচ্ছে না। 2012 সালে শ্রীমান ভ্যাট আইনটি দেখেন, শেষ পর্যন্ত 2019 পর্যন্ত এসে ঠেকলো, তারপরেও এখনো তার কিছু অগ্রগতি হয়নি। আমি বলছি যে এই যে সংস্কার কর্মসূচি বলি বা যেটা বলি, সেটা খুব স্ট্রিক্টলি ফলো করে শেষ করে তারপরে অগ্রগতিতে যেতে হবে। কারণ আমি যদি ইম্প্যাক্টটা না পাই, তো তাহলে তো এটা দেরি হয়ে গেল। আমি ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তা 3 বছরে যদি বানাতাম, আমি তাহলে গত 10 বছরে এর উপকারিতা পেতাম। এখন আমি এখনো যদি সেই রাস্তা না বানাতে পারি, তাহলে তো আমার ইম্প্যাক্টটা ক্রমান্বয়ে কমে আসলো, আমি তো কোনো ফলাফল পেলাম না। এই জন্যই বলছি যে এখানে জবাবদিহিতার ব্যাপারটা, প্রশাসনের ব্যাপারটা, রক্ষণাবেক্ষণের ব্যাপারটা, পরিবীক্ষণের ব্যাপারটা, মানে মনিটরিং এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সেইটাতেই কমিটমেন্ট প্রয়োজন, কর্তৃপক্ষের কমিটমেন্ট, কারণ তা না হলে তো এটা হবে না, হচ্ছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।
জি, আমি ফিরতে চাই মুক্তাদির ভাই। আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে ব্যবসা বাণিজ্য সহজীকরণের যে প্রক্ষেপণগুলো, পরিকল্পনাগুলো বা যে আশার পথ দেখাবার যে বিষয়গুলো, এটি বাজেটে কতটা আছে? এবং আপনি জানেন যে ব্যবসা বাণিজ্যের জন্য কোম্পানি কর হার নিয়ে অনেক ধরনের প্রত্যাশার কথা, অনেক ধরনের প্রস্তাবনা তিনি করেছেন। এগুলো আসলে আগামী অর্থ বছরে বা তারপরে যে ধারাবাহিক প্রক্রিয়া কতটা কাজে আসবে? দেখেন, মূল জিনিসটা হচ্ছে ইকোনমি। ইকোনমির মধ্যে বিজনেস একটা কম্পোনেন্ট আছে। ইকোনমিক ম্যানেজমেন্টটা যদি ভালো হয়, আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টরের দিকে যত্ন নিয়ে তাকাই, এটার মধ্যে গ্রোথ আনার চেষ্টা করি, তাহলে সামগ্রিকভাবে ইকোনমিক ম্যানেজমেন্টটা ভালো হবে। আর জিডিপি গ্রোথের ব্যাপারটা হচ্ছে, আমার যদি ইকোনমিক ম্যানেজমেন্ট ভালো হয়, তাহলে এটার প্রোডাক্ট হিসাবে অটোমেটিক আমি গ্রোথ পাবো, এবং সেই গ্রোথটা যদি আমার ম্যানেজমেন্টটা ভালো হয়, তাহলে সেই গ্রোথটা মিনিংফুল হবে, সাস্টেইনেবল হবে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ উনি নিয়েছেন। একটা পদক্ষেপ হলো যেটা আমরা শুনলাম যে মহিলাদের যারা বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে 50 লাখ থেকে 70 লাখ 70 লাখ টাকা টার্নওভার জি এই ছাড় দেওয়া হবে, কর ছাড় দেওয়া হবে। আরেকটা হলো কর্পোরেট ট্যাক্স হার, যেটা নন লিস্টেড কোম্পানির জন্য 32.5 থেকে 32 করেছেন, আর লিস্টেড কোম্পানির জন্য বোধহয় 20% নামিয়ে এনেছেন। জি মুশকিল হলো এগুলি তো আছেই, আমরা বিদেশি বিনিয়োগ পাই না কেন? বিদেশি বিনিয়োগ পাই না কারণ ব্যবসা বাণিজ্যের সহজীকরণের একটা সূচক আছে, এনভায়রনমেন্টাল কথা। সূচক আছে। সেই সূচকে আমরা প্রতি বছর দেখি যে জায়গাতে ছিলাম ঘুরে ফিরে আমরা সেই তিমিরেই রয়ে যাই। আচ্ছা, মূল বিষয়টা হলো যে আমার ইকোনমির যে আন্ডারলাইং ফোর্সগুলি, কৃষি, আপনি শিল্প বাদে, রপ্তানি শিল্প বাদে বা শিল্প সেক্টর বাদ দিলে আমার ইনফর্মাল সেক্টরে মোট শ্রমিকের 86% হলো ইনফর্মাল, কৃষি সহ। মোট শ্রমিক হলো আমার এমপ্লয়মেন্টের মধ্যে আছে 6 কোটির মতো। এই 6 কোটির মধ্যে অলমোস্ট 86% হলো আমার ইনফর্মাল সেক্টরের। এখন যে জিনিসটা বোঝার, কোভিডকালীন সময়ে আমরা যদি তাদের দৈনিক ভাতা, তাদের স্বাস্থ্য সুবিধা দিয়ে রাখতে না পেরে থাকি, তাহলে এই লোকগুলি যারা দিন আনে দিন খায় ইনফর্মাল সেক্টরে, তারা দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে, তারা পুষ্টিহীনতায় ভুগছে। আপনি ব্যবসা বাণিজ্য করতে হলে আপনার ওয়ার্কফোর্স লাগবে, একটা ভাইব্রেন্ট ওয়ার্কফোর্স লাগবে। তো এই ওয়ার্কফোর্সকে যদি আপনি মেনটেন করতে না পারেন আপৎকালীন সময়ে, যে যখন কোভিড পরবর্তী সময়ে ইকোনমিটা আপনি আশা করবেন যে জাম্প স্টার্ট করবে, তখন আপনার ওয়ার্কফোর্সটা যদি ইনটেক্ট থাকে, এই হিউম্যান রিসোর্সটা যদি আপনার এই ক্যাপিটালটা ইনটেক্ট থাকে, তাহলেই তো আপনি সেই জাম্প স্টার্টটা করতে পারবেন। জি কিন্তু আমরা গত 1 বছর যাবত, আমি অনুরোধ করব এখনো যারা বাজেট প্রণেতা, বাজেটের সাথে সংশ্লিষ্ট আছেন, আপনারা প্রবৃত্তির চিন্তাটা বাদ দেন। প্রবৃত্তি আসবে সময় মতো, বাই প্রোডাক্ট হিসেবে আসবে। এখন দরকার হলো আমাদের যে হিউম্যান রিসোর্সটা আছে সেটাকে যেন আমরা ইনটেক্ট রাখতে পারি। আর এই করোনাকালীন সময়ে আমাদের ফিসক্যাল রিফর্ম, মনিটারি রিফর্ম, স্ট্রাকচারাল রিফর্ম, এটার জন্য এটা হচ্ছে বেস্ট টাইম। এবং দীর্ঘদিন থেকে আমরা যেটা সুফল ভোগ করে আসছি, বিশেষত পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম কম থাকার কারণে আমরা ইনফ্লেশনের মুখোমুখি হইনি। দীর্ঘদিন যাবৎ পৃথিবীতে খাদ্যের কোনো বড় সংকট হয় না, যেটা আমরা 2007-08 সনে দেখেছি। এই সময়টাতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্যান্ডেমিক এসে হানা দিয়েছে। তো এই সময়টা যদি আমরা আমাদের অভাবী জনগোষ্ঠীকে ঠিকমতো মেনটেন করতে পারি, আমি ওয়ার্কফোর্সের কথা বলছি, এটা করতে হলে আমার কি হতে হবে? খানায় খানায় আমার সহায়তা পৌঁছাতে হবে, খাদ্য সহায়তা এবং নগদ সহায়তা। এই কাজটা যদি আমরা করতে পারতাম এবং আমাদের বাদবাকি যে ফান্ডগুলি আছে এইগুলিকে যদি আমরা, যেটা ফিজিক্যাল অ্যাসেট, এইগুলিকে যদি আমরা ধরে রাখতে পারতাম, তাহলে এই বিপদ কাটিয়ে ওঠার পরে, প্যান্ডেমিক তো আজ হোক কাল হোক যাবে, যাওয়ার পরে আমরা আমাদের একটি সাস্টেনেবল প্রবৃত্তিতা। আরেকটা জিনিস, আপনি প্যান্ডেমিক থেকে তো আপনার পার হতে হবে, তাই না? সারাক্ষণ যদি আপনার আমার মধ্যে ভয়ের মধ্যে থাকি যে আমি মাস্ক ছাড়া চলতে পারবো না, আমি স্বাভাবিক জনসমাগমে মিশতে পারবো না, আমি ম্যানুফ্যাকচারিং কোনো কনসার্নের মধ্যে ঢুকতে পারবো না কারণ লোকালয়ে আমার এড়িয়ে চলতে হবে, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিস হবে না। সুতরাং সরকারের সবার আগে দৃষ্টি দেওয়া উচিত ভ্যাকসিন আহরণের এবং টোটাল পপুলেশনটাকে ভ্যাকসিনেটেড করার। জি, এটি করা গেলে ইকোনমি তার নিজের গতিতে আগবে। জি, আপনার কাছে একটু মানে বিদ্যুৎ জ্বালানি খাতের আলোচনা যেটি আপনি শুরু করেছিলেন, অসম্পূর্ণ আলোচনাটি শুনতে চাই। একটু শিক্ষা খাতের বরাদ্দ এবং এই খাতে একটু মনোযোগ
কেমন দিয়েছে বাজেটে, এবং আপনি জানেন যে ৭১,৯৫১ কোটি টাকা প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এটি বলা হচ্ছে গত অর্থ বছরের চেয়ে ৫,৫৫১ কোটি টাকা বেশি। এই আলোচনাটি পরে, প্রথমে এই আপনার বিদ্যুৎ ও জ্বালানির অসম্পূর্ণ আলোচনাটি যদি প্রথমে আমাদের সমীক্ষায় আপনি জানেন যে প্রতি বছরই কনজিউমার অ্যাসোসিয়েশন প্রাইস ইন্ডেক্সের উপরে তাদের প্রতিবেদন পেশ করে। তো ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ৬%, আর ২০২০ সালে ৬.৮৮% বেড়েছে। করোনাকালীন সময়ে দ্রব্যমূল্য বেড়েছে, ২০১৮ সালে ছিল ৫.১%, এখন গত বছরে করোনাকালীন সময়ে বেড়েছে ৬.৩১%। যে কথাটা আমাদের একজন আলোকপাত করেছেন যে নন ফর্মাল সেক্টর বিশেষত, সেখানে প্রায় ৬ কোটি মানে কর্মসংস্থান হয়, সেখানে তাদের আয় মারাত্মকভাবে ফল করেছে। তাহলে এই মূল্য বৃদ্ধির অভিঘাত থেকে এই শ্রেণীর মানুষকে বাঁচানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমি এই বাজেটে প্রশ্নবোধক দিয়ে শেষ করলাম। এইবার আসেন যে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করেছিলেন, এইবার আসেন যে যতদূর আমি লিটারারি দেখি নাই, যতটুকু শুনেছি যে বিদ্যুৎ খাতে ৯,০০০ কোটি টাকা ভর্তুকি রাখা হয়েছে। এইবার আসেন যে গ্যাস খাত লাভজনক ছিল, এলএনজি আসার পরপরই সেটা এখন সাবসিডাইজড খাত হয়ে গেছে এবং গ্যাসের মূল্য ট্রিমেন্ডাসলি বেড়েছে। এবং এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে মূল্য ঊর্ধ্বগতি এবং যেভাবে বাড়বে, আর আমরা যদি এই খাতে যে দুর্নীতি, যে বিষয়টি অলরেডি আপনাকে আমি কিছুটা আলোকপাত করেছি, সেটা যদি সামাল দিতে না পারি, তাহলে এই মূল্যহার বৃদ্ধিটা যেমন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো না, তেমনিভাবে ঘাটতির বৃদ্ধিও প্যারালালি সাবসিডি দিয়ে প্যারালালি চলব। এইবার আসেন বাজেটের দিকে তাকিয়ে, বাজেটকে বিশ্লেষণ করে এসবের সমাধান পাওয়া যাবে না। আপনার নীতি পলিসিটা আগে দেখতে হবে, তারপরে পলিসির প্যারালালি পরিকল্পনা তৈরি করার সক্ষমতাটা দেখতে হবে যে পলিসির জায়গা থেকে যদি আসি, সরকার এ খাতকে, কৃষি খাতকে যেমন সাবসিডাইজড খাত হিসেবে সমৃদ্ধ করছে, সেখানেও আমার কিছু কনজিউমারের পার্সপেক্টিভে কিছু বলার আছে। একটা লাইন বলে আমি ফিরে যাব। প্রডিউসার আর কনজিউমারের মধ্যে প্রডিউসার যে মূল্য পায় আর কনজিউমার যে মূল্য দিয়ে পারচেস করে, এর মধ্যে এফএর গত 2 দিন আগের একটা সম্মেলনে দেখা গেল যে 4 গুণ ব্যবধান। তাহলে এই যে সাপ্লাই চেনে, এই যে বিভিন্ন জায়গায় এই অর্থ বিভিন্ন জায়গায় পকেটে যাওয়ার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হয়ে গেছে, সেখানে পুলিশের কাছ থেকে আরম্ভ করে ছোট ছোট পকেট তৈরি হয়ে গেছে, যে জায়গাটা মানে চাঁদা দিয়ে আসতে হয়, ইভেন যে বাজারে কিনতে হয় সেখানেও চাঁদাবাজিতে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয় ছোট ছোট ক্ষুদ্র ভেন্ডারদের। তাহলে এই প্রক্রিয়ায় আপনি যে সাবসিডি দিয়ে যে খাতকে সমৃদ্ধ করছেন, সেই খাতের যে উদ্যোক্তা, যে কৃষক, সেই বেনিফিটটা পাচ্ছে না। মাঝখানে মধ্যস্বত্বভোগীদেরকে আমরা তৈরি করে ফেলেছি। এখন আপনি ভর্তুকি বাড়ান বা যাই করেন, সেগুলো করে আপনি রেভিনিউ জেনারেট করছেন, কনজিউমার ঠিকই পয়সা দিচ্ছে, কিন্তু সেই পয়সাটা প্রডিউসার পাচ্ছে না। তাহলে এইরকম অবস্থা যদি জিয়ে রাখেন, পলিসিতে অ্যাড্রেস না করেন, আপনি যদি সেই জায়গাটা উপেক্ষা করেন, তাহলে এই খাতের উন্নয়নের জায়গা বা এই খাত সাস্টেনেবলের জায়গাটা, ওই ভর্তুকিটা বা যে ভর্তুকি খরচ হচ্ছে না এখন বলা হচ্ছে। এইবার আসেন এগ্রিকালচার, এখন তো সব কিছুই অটোমেশনের দিকে যাচ্ছে, হাইলি প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। আমাদের এসএমই হচ্ছে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য খাত, যেখানে ৯৮ লক্ষ উদ্যোক্তা আছে। এই প্রত্যেকটা এসএমইকে অ্যাড্রেস করেছে ক্যাব, 5টা অ্যাসোসিয়েশন আছে, তার মধ্যে এগ্রিকালচার সেক্টর আছে, এবং এগ্রিকালচার সেক্টর এখন একটা শিল্প খাতেরও রূপান্তরিত হয়ে গেছে। সেখানে সেকেন্ড জেনারেশন টেকনোলজি ব্যবহার করে ইনএফিশিয়েন্ট প্রোডাকশন সিস্টেম দিয়ে তারা দেশের খাদ্য সরবরাহ করছে। সেই জায়গাটা বাজেটে অ্যাড্রেস করে এটার কোনো সুরাহা করা যাবে না, পলিসিতে অ্যাড্রেস করতে হবে। এইবার আসেন, আপনি আমার বিদ্যুৎ খাত বা জ্বালানি খাতের কথা যেটা জানতে চাচ্ছি, আমি কিন্তু 15 থেকে 16,000 কোটি টাকা ভর্তুকি নিয়ে ভর্তুকি দিচ্ছি অলরেডি। আর আমি বলছি যে এ খাতটাকে, পলিসিতে বলছি যে এ খাত আমি কমার্শিয়ালাইজ করে ফেলছি, যে আমি এই খাতটাকে কর্পোরেটাইজ করব। কর্পোরেটাইজ করতে যে আমি কি করছি, এগুলোকে আমি রাষ্ট্রীয় খাতকে ভেঙে এগুলোকে ব্যক্তি খাতে দিচ্ছি। ব্যক্তি খাত
যে সমস্ত যে দেশ ব্যক্তি খাতে ছেড়ে দিয়েছে, প্রাইভেটাইজেশন করেছে, তার উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ আছে। ব্যক্তি খাতের ইকোনমিটাও রাষ্ট্রের ইকোনমি। আজকের বাজেট প্রণয়নের ক্ষেত্রে যদি আপনি বিশ্লেষণ করেন যে বাজেট প্রণয়ন করা হয়েছে পাবলিক সেক্টরের অর্থ দিয়ে, কিন্তু এই অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রাইভেট সেক্টরের উপরে। প্রাইভেট সেক্টরের ইনকাম দিয়ে রাষ্ট্রের জিডিপি গ্রোথটা এনহ্যান্স করা হচ্ছে, সেইটাকে বাজেটে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। বাজেট প্রাইভেট পাবলিক মিলিয়ে হওয়া উচিত এবং প্রাইভেট সেক্টরকে তার যারা কাজ করে যে অসমতার কথা যেটা মন্ত্রী মহোদয় করে বলেছে যে অসমতা থাকবে, এখানে আমি ডিফার করি। কারণ বাজেটে যে একটি কাজই বিশেষভাবে করে সেটা হচ্ছে যে বিত্তবানদের কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে টাকা নিয়ে বিত্তহীনদের কাছে দেয়, ক্রস সাবসিডি দিয়ে তারকে সুরক্ষা দেয় এবং সেখানে ইকুইটি মেনটেন করে। সেই প্রিন্সিপালটা যদি রাষ্ট্রের নীতিতে না থাকে, রাষ্ট্র যদি সেই নীতি অবলম্বন না করে, তাহলে বাজেট সেটা প্রোভাইড করতে পারবে না। শিক্ষার বিষয়টি এই পালায় আর জানতে পারছি না, পরের সময় পালায় স্বল্পতা। বলবো। জাহাঙ্গীর আলম ভাই, আপনার আলোচনাটি যেখানে ছিল যে সার বীজ কীটনাশক আমদানিতে শূন্য শুল্ক হার এবং কৃষিতে কোটি টাকা বিনিয়োগে মিলবে কর অবকাশ। এবার অন্যান্য শিল্প খাতেও বেশ কিছু কর অবকাশের কথা আমরা শুনেছি, ক্লিনিক, হাসপাতাল, এইসব বিভিন্ন কয়েকটি জেলায় উল্লেখ করা হয়েছে। এগুলো করা হবে আরও কয়েকটি খাতে এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে। খাদ্যদ্রব্যের উপর বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত, যেটা আগে ছিল সেটি আছে, এবং কৃষি উপকরণের উপর ভ্যাট অব্যাহতির যে কথাটি ডক্টর শামসুল আলম বলছিলেন যে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ, এটি তো সবসময় একটি আলোচিত বিষয়। তো এই বাজেট আসলে সত্যিকার অর্থে কৃষির উন্নয়নে, কর্মসংস্থানকে ধরে রাখা, সেবা খাতকে আপনার জনগণ মানে সম্পদ, কর্মক্ষম সম্পদ মানে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, আদৌ রাখবে কিনা? দেখুন, কৃষি খাতে যেটুকু বাজেট বরাদ্দ করা হয়েছে এবং যেটুকু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমি এটুকু বলতে চাই যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ঠিক আছে। গত বছর যেমন প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে, যেরকম বাজেট বরাদ্দ করা হয়েছে, এবছরও ঠিক তেমনই করা হয়েছে, খুব একটা বেশি ডিফারেন্স নাই। কিন্তু একটা উল্লম্ফনের জন্য যে রকম দরকার, সুযোগ সুবিধা দেওয়া দরকার, সেটা হয়তো এখানে উপস্থিত নাই। আরেকটি বিষয় আমি বলতে চাই যে কর্পোরেট ট্যাক্স আর কমানো হয়েছে, আরও অন্যান্য ছাড় দেওয়া হয়েছে, তো এগুলো ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো যে কর্মসংস্থান সৃষ্টিতে কত বেশি সহায়ক হবে। আরেকটি জিনিস হলো যে আমাদের একজন আলোচক বলেছেন যে আমাদের 6 কোটি শ্রমিক, এর মধ্যে 86% হলো ইনফরমাল সেক্টরে আছে। আমরা যে বিভিন্ন ভর্তুকি দিচ্ছি, আমরা যে বিভিন্ন সহায়তা দিচ্ছি, এই ইনফরমাল সেক্টরে যারা আছে এরাদের কাছে এটা পৌঁছেছে কিনা, এটা হলো আরেকটা প্রশ্ন। আমরা যতটা বুঝি যারা ফর্মালি যারা খাতায় নাই তাদের কাছে এগুলো গিয়ে পৌঁছছে না। আরেকটি জিনিস হলো যে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা খাতের বেষ্টনীটা বাড়ানো হয়েছে, কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে যে বয়স্ক ভাতা, মানে মাতৃত্ব ভাতা ইত্যাদি, এগুলো তো যেই টাকা ছিল 3 বছর 4 বছর আগে যা ছিল 500-600 টাকা, এটাই তো আর আছে। তো মানুষের দারিদ্র, এই কোভিড-19 এটার কারণে তো মানুষের দারিদ্র গত বছরও বেড়েছে, এবছর আরও বেড়েছে। তো এইটাকে পাল্লা দিয়ে ওদেরকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসা, এইটার জন্য 20%, যেটি অনেক পুরনো হিসাব, কিন্তু কাজে এইটার জন্য যেরকম যত বেশি বাড়ানো দরকার ছিল, সেটা তো এখানে অনুপস্থিত। আরেকটি জিনিস আমি বলতে চাই যে এই যে জিডিপির গ্রোথ রেট যেটা প্রক্ষেপণ করা হয়েছে 6.1%, না মানে এই 7.2, এটা প্রক্ষেপণ এবছরে এটা যেটা অনুমান করা হয়েছে যে 6.1% বা 2% যেটা প্রক্ষেপণ বলা হয়েছে, এটা হয়তো ততটা না হলেও কাছাকাছি হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে 5 থেকে 6% হবে, এটা 6.2% না হয়ে এটা 5.5% হতে পারে, 5% মানে এর সকল তথ্য কোনো বড় কথা না, আপনি যেভাবে দিবেন সেভাবেই হবে, এটা বড় কথা না। বড় কথা হলো যে এই যে জিডিপির গ্রোথ রেট বাড়ছে, আপনি যে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন, এই জিডিপি গ্রোথ রেট যে অসমতা সৃষ্টি করছে, এবং যে কথাটা বলা হয়েছে যে উন্নয়নের প্রাথমিক স্তরে অসমতা বাড়ে,
পরবর্তী সময় এটা কমে। আমাদের তো 50 বছর আমরা দেখছি এটা 50 শুধু বছর। বাড়ছে, জি। কমতে তো দেখলাম। দুঃখিত, আমি আজকে আর হয়তো বেশি সময় দিতে পারছি না, শেষ করতে হবে। মুক্তাদির ভাই, আমরা অনেকগুলো কথা বললাম, একটা জায়গায় যদি একটু আলোচনা না হয় যে সরকার যে ঘাটতি মেটানোর জন্য ব্যাংক ব্যবস্থা থেকে, সঞ্চয়পত্র থেকে এবং বিদেশি ঋণ থেকে বিপুল অঙ্কের টাকা নেবে এই বাজেটে, যা তারা উল্লেখ করেছে, এটি যখন নেবে বেসরকারি খাতে বিনিয়োগের টান পড়বে। কিছুটা আপনি উল্লেখ করেছেন যে বিনিয়োগের পরিবেশ কোথায়, বিনিয়োগ কোথায়, বিদেশি বিনিয়োগটাও আমরা সেভাবে পাচ্ছি না। তাহলে অর্থনৈতিক পুনরুদ্ধারটি কিভাবে আসলে হবে, হবে কিনা এই করোনা ক্লিষ্ট অর্থনীতি কি সতেজ হবে? হ্যাঁ, মানে এই পুরান কথাটা একটু ফিরতে হয়। সেটা হলো ওনাদের এই ভিশনটা যদি এই জিডিপি গ্রোথের একটা ট্রিমেন্ডাস ফিগার এস্টাবলিশ করতে হবে, এটা ড্রিভেন না হতো, জি। তাহলে বাদবাকি জিনিসগুলি কিন্তু অনেক রেশনাল, অনেক সাধারণ সেম মানুষ হতো। বুঝে আসলে হ্যাঁ, এই 7.2 কি, হ্যাঁ, সেটাই। তার জীবনে কি আনবে? কারণ আমি আপনাকে বলি, এই এত বড় বাজেট করার থেকে আমরা যদি অপচয় সাশ্রয় করতাম, আমরা যদি বাজে খরচ বন্ধ করতাম এবং আমাদের যে খরচের লক্ষ্যমাত্রা সেটা যদি আমরা পয়েন্টেডলি জি, মানে গুড স্পেন্ডিং করতাম, কোয়ালিটি স্পেন্ডিং করতাম, তাহলে আমরা রেজাল্টটা এমনিতেই পেতাম। আমার শামসুল আলম সাহেব যেটা বলছিলেন জ্বালানি খাতের কথা, জি। আমি একটা উদাহরণ আপনাকে দিই। আমাদের যে পরিমাণ এখন আমরা পাওয়ার প্রডিউসের সক্ষমতা অর্জন করেছি, তার ধারে কাছেও আমাদের রিয়েল ইউটিলাইজেশন নাই। কিন্তু আমরা ভেরি কস্টলি আপনার এই যে ফার্নেস অয়েল, ডিজেল ড্রিভেন পাওয়ার প্ল্যান্ট অনেকগুলি তৈরি করেছি, এগুলিকে আমাদের বছরের পর বছর ক্যাপাসিটি পেমেন্ট করে যেতে হচ্ছে। আচ্ছা। এবং আমি আপনার এইখানে অন দি রেকর্ড বলতে চাই, আমাদের কাছে দৃষ্টান্ত আছে পাকিস্তান আজকে এই জ্বালানি খাতে ভর্তুকি দিতে গিয়ে, ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে অলমোস্ট দেউলিয়াত্বের শিকার। সুতরাং আমি যদি আমার লুপহোলগুলি বন্ধ করি, এই যে জ্বালানি খাতের অপচয়, আমার অন্যান্য খাতের অপচয়, আমার মেগা প্রজেক্টের দুর্নীতি, এগুলি যদি বন্ধ করে আমরা কোয়ালিটি স্পেন্ডিং করি। আরেকটা জিনিস, আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে প্রশ্ন করছিলেন, আমি একটা কথা শেষ করব। আমি যদি ব্যবসা বাণিজ্যে গ্রোথ দেখতে চাই এবং চাই যে বিজনেস থেকে আমার ইকোনমিতে রিটার্ন আসুক, তাহলে আমার বিজনেসগুলির যে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলি আছে সেগুলি যাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে, আমার বেস বাড়ে, সেই জন্য আমার নতুন টেকনোলজি আনতে হবে। সেইখানে আমার সত্যিকার প্রণোদনা দিতে হবে, শুধু গার্মেন্ট শিল্পে নগদ প্রণোদনা না। জি। আমার দরকার হলো পুরানো মেশিনগুলি ছেড়ে নতুন মেশিন আনা, নতুন টেকনোলজি করা, প্রোডাক্টিভিটি ইনক্রিজের পিছনে খরচ করা, স্কিল বাড়ানো। জি। এগুলি করলে ইকোনমির আন্ডারলাইং ফোর্স তৈরি হবে। আরেকটা জিনিস জানতে চাই, এই যে ধনীদের উপর সরকার নজর দিল এবার মনে হচ্ছে ব্যাপকভাবে, অর্থাৎ সম্পদশালী যারা, ধনী যারা, তাদের উপরে যে অতিরিক্ত কর বসানো সারচার্জের নামে, এবং সারচার্জ প্রক্রিয়াটি সহজ করে করা হলেও এটি কি মনে করেন আপনি রাজস্ব আহরণে কতটা সহায়ক হবে? দেখেন, আমাদের সিস্টেমটা হয়ে গেছে ডিস্টর্টেড। মজিদ সাহেব যেটা বলছিলেন যে এনবিআর এর একটা ফেনোমেনাল গ্রোথ আছে, কিন্তু আমরা প্রতি বছর যে ইলাস্টিকের মতো টেনে একটা বিশাল টার্গেট ফিক্স করছি, জি। যেই জন্য ওরা আন্ডার পারফর্ম করছে। জি। আপনি ধনীদের উপরে একটা ট্যাক্স বসিয়েছেন, জি। এটা হয়তো স্লোগানের জন্য ভালো হতে পারে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্থের গ্রোথ 17%, আমেরিকাতে তার অর্ধেক। এবং হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্থ মানে কি জানেন? যার অন্তত $3 কোটি সমপরিমাণ অর্থ আছে এবং সেইটা তার বাসাবাড়ির যে আসবাবপত্র, তার ভ্যালুয়েবল ডায়মন্ডের অর্নামেন্টস, ওইগুলি বাদে তার বিনিয়োগ আছে অন্তত $250 কোটি টাকার উপর। সেই রকম মানুষ হলো হাই নেট ইন্ডিভিজুয়াল। এই হাই নেট ইন্ডিভিজুয়ালের গ্রোথ পৃথিবীর মধ্যে বাংলাদেশে বেশি, 17%। আরেকটা- তো আপনি ট্যাক্স জি, আরেকটা ছোট্ট করে মন্তব্য চাই যে ভ্যাট ফাঁকির জরিমানা অর্ধেক প্রস্তাব করলেন, অর্থাৎ দ্বিগুণ ছিল সমপরিমাণ করলেন, সেই অর্থে অর্ধেক। এটিকে কিভাবে দেখেন? 1-2 বাক্যে, সময় নেই আমার হাতে আজকে, আর আসতে পারলাম না। এটাকে উনি ডিফাইন করেছেন যে এটি বাস্তবায়নযোগ্য। এতে কি ফাঁকির প্রবণতা কমবে? আপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা দরকার জি। এবং ভ্যাট রেটটা জি। রেশনাল করা দরকার, জি। তাহলে এমনি ভ্যাট ফাঁকি বন্ধ জি, হবে। এবং সর্বোপরি যেটি বলতে চাই যে আপনাদের আলোচনা থেকে যেটি বুঝে থাকি এবং সবসময় এই আলোচনা থেকে, যে বাজেট যাই করি না কেন, বাস্তবতা যদি, বাস্তবায়ন সক্ষমতা যদি গুণগত না হয় এবং কার্যকর না হয়, তাহলে হয়তো এটি আমাদের যে প্রত্যাশা করি সেটি আমাদেরকে হয়তো
দেবে না সেই সুফলটি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরেকটু সময় পেলে আরও কিছু শিক্ষা নিয়ে আলোচনা করা গেল না, স্বাস্থ্য খাতে অগ্রাধিকারের কথা কতটা হয়েছে সেটিও অনালোচিত থাকলো, নিশ্চয়ই আমাদের অন্য টকশোতে সেটি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের বাসভবন থেকে দুজন অতিথি এবং স্টুডিওতে তিনজন অতিথি যে কথাগুলো বললেন বাজেট নিয়ে। এটি প্রাথমিক আলোচনা, এই মাস জুড়ে আলোচনা চলবে, গণমাধ্যমে চলবে, পার্লামেন্টে চলবে, তারপর মাসের শেষে গিয়ে বাজেট পাস হবে, যেটি দিয়ে আগামী অর্থ বছর বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হবে এবং আমরা প্রত্যাশা করি যে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।